হ্যালো এনিমি ভক্তরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আননোন এনিমি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের মধ্যে যারা যারা ওয়ান পাঞ্চ ম্যান এনিমিটা দেখেছেন তাদের এই এনিমিটা অনেক ভালো লাগতে চলেছে, আর যারা যারা ওয়ান পাঞ্চ ম্যান দেখেননি আমার মনে হয় তাও আপনাদের এই এনিমিটা ভালো লাগবে। তো এখানে আমি আপনাদের কিছু কথা বলে রাখি, যদি দেখে এই এনিমিটা আপনাদের পছন্দ হয়েছে তাহলে আমি এটার সিরিজ কন্টিনিউ করতে পারবো, কারণ আপনাদের একটা ভিডিও দেখতে সর্বোচ্চ 10-12 মিনিট লাগে, কিন্তু এই 10-12 মিনিটের ভিডিও বানাতে আমাদের 1 থেকে 2 দিন সময় লেগে যায়। তাই যদি সেই ভিডিওতে আমি আপনাদের তেমন ছাড়া না পাই তাহলে আমি সেটা কিভাবে কন্টিনিউ করবো সেটা আপনারাই বলেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন ভিডিওর মূল কাহিনীতে চলে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতেই আমাদেরকে একটি ম্যাজিক্যাল দুনিয়া দেখানো হয়, আর সে দুনিয়ায় ম্যাজিক ছাড়া কোনো কাজই করা হতো না, এমনকি সেখানে থাকা লোকজনের যোগ্যতার সম্মানও তাদের ম্যাজিক্যাল পাওয়ারের উপরই নির্ভর করা হতো। আর সেখানের মানুষেরা মনে করতে ম্যাজিক্যাল পাওয়ারটা উপরওয়ালার পক্ষ থেকে দেওয়া তাদের জন্য একটি বিশেষ উপহার। তো এরপর আমাদের দেখানো হয় জঙ্গলের মাঝখানে একটি ছেলে এমন ভাবে বুলেটের গতিতে ডাম্বেল মারছিল, যেটা দেখে আমার মনে হয় এগুলো ওর জন্য কিছুই না। আর ওর এই কাণ্ড দেখে জঙ্গলের পশু পাখিদের মুখ আলিবাবার গুহার মতো হা হয়ে রয়েছিল। তো এই ছেলেটির নাম হচ্ছে ম্যাশলি, কিন্তু আমি ওকে ম্যাশ বলে ডাকবো। যাই হোক, সে প্রতিদিনের মতো ওয়ার্কআউট শেষ করার পর বাসায় ফেরার আগে তার ফেভারিট গ্রিন পাফ খায়, ওই বলতে গেলে এক ধরনের একটা কেক খায়। আর এখানে আমি আপনাদের একটা কথা আগেই বলে রাখি, এই ম্যাশ তার বাবার পর একমাত্র এই গ্রিন পাফকেই সবচেয়ে বেশি পছন্দ করে। আর আপনারা সামনের দিকেই দেখতে পাবেন ওই কেকের জন্য কি কি কাণ্ড করে। তো যাই হোক, এরপর আমাদের জঙ্গলের মাঝখানে একটি ছোটখাটো ঘর দেখানো হয়, যার ভেতরে রেগ্রো নামের একজন মানে ম্যাশের বাবা তার জাদুর মাধ্যমে বসে বসে চা বানিয়ে খাচ্ছিল। আর তখনই আমরা দেখি ওই রুমের দরজাটা কেউ একজন ভেঙে ফেলে, যেটা আর কেউ না বরং তার ছেলে ম্যাশই ছিল। দরজাটা ভাঙার পর ম্যাশ বলে, এটা আমি ইচ্ছে করে করিনি। তখন সে আরো বলে যে তার মনে ছিল না যে দরজাটা খুলতে হলে ধাক্কা দিতে হবে নাকি টান দিতে হবে, আর এই কারণেই নাকি দরজাটা ভেঙে গেছে। যেটা শোনা মাত্রই তার বাবা চিৎকার করে বলতে থাকে, এই একই ভুল তুমি আর কতবার করবে? এখানেই তো ছোট থেকে বড় হলে, তাও এখন এই দরজাটাই ঠিক করে খুলতে পারো না? তো এত কিছু শোনার পর ম্যাশ বলে, চিন্তা করো না, এটা আমি এখনই ঠিক করে দিচ্ছি। তো এরপর সে ওই ভাঙা দরজাটাকে বাইরে নেওয়ার জন্য ঠেলাঠেলি করতে থাকে। তো আপনারাই বলেন, এভাবে কি এই দরজাটা বের করা সম্ভব? তো শেষমেশ ঠেলাঠেলি করতে করতে দরজাটাই ভেঙে ফেলে, আর এর জন্য সে আবারও তার বাবার কাছে ক্ষমা চায়, যে কারণে তার বাবার মুখ একদম হা হয়ে যায়, আর মনে মনে বলে ওকে কিছু বলাটাই আমার জন্য বেকার। তো এরপর আমরা দেখি রেগ্রো ম্যাশের জন্য চা বানায়, আর ম্যাশকে জিজ্ঞেস করে যে সে কি আজকের ট্রেনিং কমপ্লিট করেছে কিনা। তখন ম্যাশ তাকে জিজ্ঞেস করে যে তার সবসময় এত ওয়ার্কআউট আর এক্সারসাইজ করতে হয় কেন। এটা শুনেই তার বাবা একদম চুপ হয়ে যায়, আর মনে মনে ভাবতে লাগে ম্যাশের অন্যান্য বাচ্চাদের মতো কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, তাই ওর নিজেকে রক্ষা করার জন্য ফিজিক্যালি পাওয়ারফুল হতে হবে। তো এরপর সে এটা বলে কথা ঘুরিয়ে দেয় যে এর পেছনের কাহিনী সে ম্যাশকে পরে এক সময় বলবে। তো এরপর ম্যাশের বাবা ওই দরজা ঠিক করার জিনিসপত্র কিনতে শহরের দিকে যাচ্ছিল, যাওয়ার আগে ম্যাশকে বলে দেয় যে তুমি কিন্তু ভুলেও শহরের দিকে যেও না। তো এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, ম্যাশদের শহর থেকে এত দূরের এই জঙ্গলে থাকার কারণ হচ্ছে ম্যাশ নিজেই, কারণ তার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আর ওই শহরে ম্যাজিক্যাল পাওয়ার ছাড়া লোকদের মেরে ফেলা হতো। তো এই কারণে ম্যাশরা শহর থেকে এত দূরের এই জঙ্গলে বসবাস করে। তো যাই হোক, এদিকে ম্যাশ তার বাবাকে কথা দেয় যে সে ওখানে ভুলেও যাবে না, কিন্তু তার দেওয়া কথাটা বেশিক্ষণ টিকতে পারে না, কারণ তখন ওর হাতে তার ফেভারিট কেকের একটা ডিসকাউন্ট কাগজ এসে পড়েছিল, যেখানে ম্যাশ দেখে পায় ওই কেকগুলো খুবই কম দামে বিক্রি করা হচ্ছে। তাই সে আর নিজেকে সামলাতে পারে না, এই কারণে সে তার হুডি পরে দৌড়ে দৌড়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এরপর আমরা দেখি সে তার মাথা ঢেকে শহরের ভিতর ঢুকে পড়ে, আর দেখতে পাই সেখানকার লোকজনেরা প্রত্যেকটা কাজের জন্য ম্যাজিক ব্যবহার করছে। ম্যাশের এই বিষয়টা একদমই ভালো লাগে না, আর সে বলে যে কাজগুলো হাত দিয়েই করা যায় ওগুলোর জন্য আবার ম্যাজিকের কি দরকার। তো এরপর সে তার ফেভারিট কেকের দোকানের সামনে গিয়ে অনেক এক্সাইটেড হয়ে যায়, আর তারপর সে তার ফেভারিট গ্রিন পাফ অর্ডার করে। কিন্তু যখন সে ওই দোকানদারকে কেকের টাকা দেয় তখন দেখা যায় টাকার কয়েনগুলো একদম বেকাতেরা হয়ে রয়েছে। তাই ম্যাশ বলে সে ওই কেকের জন্য এত বেশি এক্সাইটেড হয়ে পড়েছিল যার কারণে তার হাতের চাপে পড়ে কয়েনগুলো এমন হয়েছে। তখন দোকানদার তার কথাগুলো শুনে অনেক ঘাবড়ে যায়, আর মনে মনে ভাবে কয়েনগুলো তো হাতের চাপে এমন হতেই পারে না। কিন্তু তখনই ম্যাশ তার হাত থেকে কয়েনগুলো নিয়ে একটা একটা করে ঠিক করে আবারও তাকে দেয়। এটা দেখে তো দোকানদারের মুখ একদম খুলদা সিমসিম হয়ে যায়। তো এরপর যখনই ম্যাশ কেকগুলো নিয়ে ফিরে যেতে ধরে অমনি একটা আচমকা হওয়ার কারণে তার মাথা থেকে টুপিটা খুলে যায়, যেটা দেখে ওই বাজারে থাকা সকল লোকজন তাকে রাউন্ড করে ঘিরে দেখতে থাকে, কারণ ম্যাশের মুখে কোনো ম্যাজিক্যাল মার্ক ছিল না, এর মানে তার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। তো হঠাৎ সিন চেঞ্জ হয়, আর আমাদের ব্রেড নামের একজন ম্যাজিক্যাল পুলিশ অফিসারকে দেখানো হয়, আর সে বসে বসে খবর পড়ছিল যে এই বছরে ডিভাইন ভিজিনারি হচ্ছে ম্যাজিক একাডেমির সেকেন্ড ইয়ারের একটি ছাত্র গ্রিন। আর এই ডিভাইন ভিজিনারি টাইটেল ওই লোকেদেরই দেওয়া হয় যারা ম্যাজিক করতে অনেক পারদর্শী, আর এই টাইটেল পেয়ে তারা নাম আর খ্যাতি তো পাই, এর সাথে অনেকগুলো অ্যাওয়ার্ডও দেওয়া হয় তাদের। তখন অফিসারটি তার এই বোরিং লাইফকে একটা স্টুডেন্টের লাইফের সাথে কম্পেয়ার করতে থাকে, আর তখনই আমাদের দেখানো একটি চোর লকআপে বন্দি রয়েছে, আর সে ব্রেডের কাছে ক্ষমা চাচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হোক, কারণ সে তো বেশি বড় কোনো চুরি করেনি। এটা শুনে ব্রেডের মারাত্মক লেভেলের রাগ উঠে যায় যে এই চোরের কারণে তার কাজ আরো বেড়ে গেছে। তো এখানে আমার মনে হয় এই পুলিশ অফিসার এমন ভাবে তার জীবন কাটাতে চায় যেন তাকে কোনো কাজকামি করতে না হয়, আর এই জন্যই সে তার লাইফকে একটা স্টুডেন্টের লাইফের সাথে কম্পেয়ার করে। যাই হোক, এদিকে আমরা দেখি ব্রেড ওই চোরটাকে পেটানোর জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার ফোনে কেউ একজন কল দেয়, আর তাকে বলে একটা ছেলে ম্যাজিক্যাল মার্ক ছাড়াই শহরের মধ্যে ঘোরাফেরা করছে। তো এরপর আমরা ম্যাশকে দেখি যে তার ফেভারিট কেক খেতে খেতে তার বাসায় যাচ্ছিল, কিন্তু তখন অনেকে তার দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু হঠাৎই দেখা যায় ম্যাশ গিয়ে একটি পুলিশ অফিসারের সাথে ধাক্কা খায়। তখন
ওই পুলিশটা ম্যাশের ওপর রাগারাগি করতে থাকে, কারণ ম্যাশের কেক গিয়ে ওই অফিসারের ইউনিফর্মে লেগেছিল। আর পুলিশটা মাতাল থাকার কারণে ম্যাশের মুখে ম্যাজিক্যাল মার্ক না থাকার ব্যাপারটা খেয়াল করে না। কিন্তু তখনই ম্যাশ ওই পুলিশটার শার্ট এক টানে ছিঁড়ে নিয়ে বলে, চিন্তা করো না, এটা ধুয়ে আবারও তোমায় ফিরিয়ে দিব। তো সেই অফিসারটি এগুলো দেখে ঘাবড়ে গিয়ে বলে, এটা ধুয়ে এখন আর কি বা হবে। তো তখনই এই মোটু অফিসারের সিনিয়র ব্রেড সেখানে চলে আসে, আর ওই মোটুকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? এরপর সে ম্যাশকে দেখেই বুঝে যায় যে এটাই ওই ছেলেটা যে ম্যাজিক্যাল মার্ক ছাড়াই শহরের ভেতরে ঘোরাঘুরি করছে। তো সে যেই ম্যাশকে কিছু করতে যাবে অমনি সেখানে ম্যাশের বাবা এসে তাকে ঘাড়ে করে নিয়ে বুলেটের গতিতে সেখান থেকে ফাট নেয়, যেটা দেখে ওই অফিসার বেড একটা হাসি দেয় আর তার ম্যাজিকের মাধ্যমে একটা পাখি তৈরি করে ম্যাশদের উপর নজর রাখতে পাঠিয়ে দেয় তাদের পেছনে। এদিকে দেখা যায় ম্যাশরা বাড়ি আসার পর তার বাবা তাকে বকছে যে আমি মানা করা সত্ত্বেও তুমি শহরে কেন গেলে। তখন ম্যাশ তার কাছে ক্ষমা চায় আর বলে যে সে এমনটা আর কখনোই করবে না। তো ম্যাশ যেহেতু তার ভুলটা বুঝতে পেরেছে তাই তার বাবা একটু ঠান্ডা হয় আর তাকে পানিশমেন্ট হিসেবে আবারও সকালের ওয়ার্কআউট রিপ্লে করতে বলে। তো ওয়ার্কআউট করতে যাওয়ার আগে ম্যাশ ওই কেকগুলোকে তার বাবার কাছে দেয় এবং ওয়ার্কআউটের জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ও বেরিয়ে যাওয়ার পরই তার বাবা ভাবে আমার ম্যাশের সাথে এত কঠোর ব্যবহার করাটা ঠিক হচ্ছে না, কারণ ম্যাশের বয়সে সব বাচ্চারই মন চায় একটু বাইরের দুনিয়াটা ঘুরে দেখতে, কিন্তু ম্যাশের ভালোর জন্যই তার বাবা তাকে তার মন মতো ঘোরাফেরা করতে দেয় না। তো হঠাৎই ম্যাশের বাবা তাদের জানলার বাইরে একটি জাদুর পাখি খেয়াল করে, যেটা ওই পুলিশ অফিসার ব্রেড তাদের উপর নজর রাখতে পাঠিয়েছিল। তো এদিকে ম্যাশের বাবা ওই পাখিটাকে দেখে কিছু বুঝে ওঠার আগেই ওই পুলিশ অফিসার তার সাথীদের নিয়ে ম্যাশদের ঘরের পেছনের সাইড ভেঙে ঘরে ঢুকে পড়ে। আর ঢোকার সাথে সাথেই তারা ম্যাশের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কোথায় রয়েছে। তো এরপর আমাদের ম্যাশকে দেখানো হয় সে এমন ভাবে তার ওয়ার্কআউট করছিল মনে হচ্ছিল সে কোনো খেলনা দিয়ে খেলা করছে। তো ওখানে একটা কাঠবিড়ালি তার ওয়ার্কআউট করার স্পিড দেখে একদম হ্যাং হয়ে যায়। আর তখন ম্যাশ বলতে থাকে সে 5 মিনিটে ওয়ার্কআউট শেষ করতে পারে যদি সে মন দিয়ে ওয়ার্কআউট করে। তো সে তার পানিশমেন্ট শেষ করার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বাড়ি গিয়ে তার ফেভারিট কেক খাবে এই খুশিতে গান গাইতে গাইতে বাড়ির সামনে চলে আসে। কিন্তু যেই সে দরজার সামনে গিয়ে দাঁড়ায় অমনি সে ভুলে যায় যে দরজার সামনের দিকে ধাক্কা দিতে হবে না নিজের দিকে টানতে হবে। তো এক কথায় বলতে গেলে ওর এই দরজা খোলার বিষয়টা একদমই মাথায় থাকে না, তাই ওকে সিআইডি অফিসার দয়ার মতো করতে হয়, মানে দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। তো যাই হোক, ঘরের ভেতরে আমরা দেখি ওই পুলিশটি ম্যাশের বাবার উপর টর্চার করছিল আর বাইরে দাঁড়িয়ে ম্যাশ এগুলো সব শুনতে পাচ্ছিল। অন্যদিকে ওই পুলিশ ম্যাশের বাবাকে জিজ্ঞেস করছিল যে সে কি জানে না এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে কোনো শিশু ম্যাজিক ছাড়া জন্মালে তাকে মেরে ফেলা হয় যাতে ভবিষ্যতে এমন বাচ্চা আর না জন্মাতে পারে। তো এই কারণে ব্রেড তাকে জিজ্ঞেস করে যে তোমার ছেলে এখনো কিভাবে বেঁচে রয়েছে, আর আগে এটা বলো যে ও এখন কোথায় আছে। তখন ম্যাশের বাবা তাদের কিছুই বলতে রাজি ছিল না, এই কারণে রেগে গিয়ে ব্রেড তাকে অনেক জোরে নিচে ছুঁড়ে মারে আর তাকে ওয়ার্নিং দিতে থাকে যে ম্যাজিক মার্ক ছাড়া মানুষদের যারা আশ্রয় দেয় তাদের অনেক সাজা পেতে হয়। তো এগুলোর মধ্যেই রেগ্রোর তার অতীতের কথা মনে পড়তে থাকে আর তখনই আমরা রেগ্রোকে ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, যার সাথে ছোটবেলা থেকেই অনেক খারাপভাবে ট্রিট করা হতো কারণ সে ম্যাজিকের দিক দিয়ে অনেক দুর্বল ছিল। আর সে বড় হতে হতে তার সাথে করা টর্চার আরো দ্বিগুণ বেড়ে যেতে থাকে। এ কারণে সে একদিন আত্মহত্যা করতে চায়, কিন্তু তখনই সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আর এই বাচ্চাটাকে এখানে এই কারণেই ফেলে দেওয়া হয়েছে কারণ ওর ফেসে কোনো ম্যাজিক মার্ক ছিল না। তো এই বাচ্চাটাকে দেখে রেগ্রোর এই প্রথমবার মনে হয়েছে যে কোনো একজনের অন্তত তাকে প্রয়োজন, তাই সেভাবে হতে পারে বাচ্চাটার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাও সে বাচ্চাটাকে সবসময় নিজের সন্তানের মতো রাখবে। তো এরপর সিন বর্তমানে চলে আসে আর আমরা দেখি অফিসার ব্রেড তাকে বলছে শেষবারের মতো বলছি বলে দাও যে ম্যাশ কোথায় রয়েছে। তখনই হঠাৎ রেগ্রো চিৎকার করে বলতে থাকে যে ম্যাশ যদি তুমি আশেপাশে থেকে থাকো তাহলে এখনই এখান থেকে পালাও। এই কথা শুনে ব্রেড রেগে গিয়ে তাকে একের পর এক কিক মারতে শুরু করে। তখন হঠাৎ ম্যাশও রেগে গিয়ে দরজা ভাঙার সাথে সাথে একটা অফিসারের চাপা ভেঙে হিরোর মতো রুমের ভেতর এন্ট্রি করে আর এরপর গিয়ে ওই পোটকা অফিসারের শার্টটা আবারও ছিঁড়ে ফেলে আর শেষমেশ চড়াইতে চড়াইতে এমন এক থাবড়া মারে যেটা খায় মোটো 10 মাইল দূরে গিয়া পড়ে। তো এগুলো দেখে ব্রেড হাসা শুরু করে। তখন ম্যাশের বাবা তাকে বলে তুমি পালালে না কেন, যেটা শুনে ম্যাশ তাকে বলে আপনি হচ্ছেন আমার ফ্যামিলি। তারপর সে পুলিশকে বলে আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। এই কথা শুনে তো ব্রেড আরো জোরে হাসা শুরু করে কারণ সে তো জানে যে ম্যাশের কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, তাই সে বলে ওঠে ম্যাজিক ছাড়া আমাকে হারাবে এটা তো অসম্ভব। তো এরপর ব্রেড তার ম্যাজিক দিয়ে ম্যাশের উপর একটা অ্যাটাক করে, কিন্তু আমরা দেখতে পাই ম্যাশ ওই ম্যাজিক্যাল পাওয়ারটাকে তার হাত দিয়ে ডস করে দেয়, যেটা দেখা মাত্রই ব্রেড অনেক বেশি ঘাবড়ে যায় কারণ সে এই পাওয়ারটা বড় বড় ড্রাগনদের মারার জন্য ব্যবহার করত। তো এরপর সে ম্যাশের উপর আরো পাওয়ারফুল একটি অ্যাটাক করে, তখন ম্যাশ সেটাকেও তার হাত দিয়ে ডস করে দেয়, যেটা দেখে তো ব্রেডের অবস্থা এবার একদম কাহিল হয়ে যায় আর সেটা আমরা তার মুখ দেখেই বুঝতে পাচ্ছি। তো এরপর তাও সে সাহস করে একের পর এক অ্যাটাক করে ম্যাজিক দিয়ে, কিন্তু ম্যাশের এতেও কিছু হয় না আর আমরা দেখতে পাই সে ওই ম্যাজিক্যাল পাওয়ার বলগুলো তার হাতে নিয়ে জাগলিং করছে, আবার এরপর সেগুলোতে ফুটবল স্কিলও দেখাতে শুরু করে। তো এরপর মজা করা শেষ করে সে রেগ্রোর মানে তার বাবার জাদুর কাঠিটা নিয়ে ব্রেডের দিকে ছুঁড়ে মারে, যেটা ব্রেডের ফেস কাট করে গিয়ে দেয়ালে লাগে আর সেটা দেখে ব্রেড একদম শক হয়ে যায় এবং হার মেনে নেয়। তখন ম্যাশের বাবা তো খুশিতে একদম হা হয়ে যায় কারণ তার ধারণাই ছিল না যে ম্যাশ এতটা শক্তিশালী হয়ে গিয়েছে। তো ম্যাশের পর বলতে থাকে দ্বিতীয়বার যদি আমার বাবার সাথে এমন করো তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। এটা শুনে ব্রেড আবারও হাসা শুরু করে আর বলে যদি তোমরা শান্তিতে থাকতে চাও তাহলে চলো একটা ডিল করি। তো এরই সাথে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়, তাই আমরা সামনের ভিডিওতে দেখতে পাবো যে ম্যাশ তাদের সাথে ডিল করে নাকি এটা নিয়ে তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই, সামনের এপিসোডে আবারও দেখা হচ্ছে।